বাংলায় ইউরোপীয়দের আগমন। এখন আমরা ফার্স্ট স্লাইডে যাব। এখানে আমরা যে টপিকটা পাচ্ছি সেটা হলো যে প্রাচীনকালের ইতিহাস। যেমন প্রাচীনকালের ইতিহাস হলো, আমি এখানে একটা প্রাচীন বাংলার ছবি দিয়েছি, আর এদিকে একটা প্রাচীন বাংলার যারা প্রাচীন জনগোষ্ঠী ছিল তাদের একটা ছবি দিয়েছি। এই প্রাচীনকালের ইতিহাস হলো আমাদের মূল টপিক বা মেইন টপিক। এটার সাব টপিকের মধ্যে ক নাম্বারে আমরা দিয়েছি বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। তো বাঙালি জাতি একদিনে আসেনি, আমরা হাজার বছর পরিক্রমা পাড়ি দিয়ে আমরা মূলত আজকের এই জায়গায় এসেছি। আমরা প্রথমেই পড়ব বাঙালি জাতির উদ্ভব, উৎপত্তি বা ক্রমবিকাশ সম্পর্কে। যেমন আমরা প্রথমেই দেখতে পাই এখানে আমরা বাঙালি জনগোষ্ঠীকে দুভাগে ভাগ করতে পারি, একটা অনার্য আর একটা আর্য। এখন অনার্য যোগ আর্য যে ইজ ইকুয়াল টু আমরা বাঙালি জনগোষ্ঠী পাচ্ছি। এখন অনেক বইতে এই অনার্যটাকে প্রাক আর্য বলা হচ্ছে, আর এটাকে সরাসরি আর্য। পৃথিবীতে সাধারণত দুইটা জাতিগোষ্ঠী দেখা যায়, একটা ককেশীয় আর একটা নেগ্রিটু। এদের মধ্যে মোটা দাগে বলতে গেলে ককেশীয়রা মূলত সাদা চামড়ার মানুষ আর নেগ্রিটুরা কালো চামড়ার মানুষ। এরপরে ককেশীয়রা মূলত আর্য জনগোষ্ঠীর মানুষ, যেমন এরা পিওর আর্য। বর্তমান বিশ্বে আমরা যদি দেখি জার্মান এবং পোল্যান্ডের যারা মানুষ তারা মূলত ককেশীয়ভুক্ত জনগোষ্ঠী। এরপরে আমরা দেখছি নেগ্রিটু। এখন নেগ্রিটুর মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে এরা অনার্য জনগোষ্ঠীর মানুষ। এর মধ্যে একটা নেগ্রিটু, এরা স্ট্রিক, এরা দ্রাবিড়। এই তিনটা জাতির সংমিশ্রণে মূলত নতুন জাতির সৃষ্টি হয়েছে। যেমন দেখেন আর্য, নেগ্রিটু সহ নানা জাতিগোষ্ঠীর রক্ত দ্বারাই সৃষ্টি হয়েছে বাঙালি জাতি। তো তার জন্য এই বাঙালি জাতিকে একটা সংকর জাতি বলা হয়। এবার আমি শুরু থেকে আরো একবার রিভিউ করে দিচ্ছি। আমাদের আজকের ক্লাসের টপিকের নাম প্রাচীনকালের ইতিহাস। এরপরে এটার প্রথম টপিক বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ বা ক্রমবিকাশ। আমরা প্রথমে বাঙালি জাতি কোথায় থেকে এসেছে এটা দেখতে গিয়ে একটা অনার্য লিখেছি, একটা আর্য লিখেছি। এই দুইটার যোগফল ইজ ইকুয়াল টু আমরা বাঙালি জাতিগোষ্ঠী লিখেছি। তারপরে আমরা ক্লাসিফিকেশনে গিয়েছি। পৃথিবীতে সাধারণত বলেছি দুইটা জাতিগোষ্ঠী, একটা ককেশীয়, একটা নেগ্রিটু। এদের মধ্যে ককেশীয়রা সাদা চামড়ার মানুষ আর নেগ্রিটুরা কালো চামড়ার মানুষ। ককেশীয়রা মূলত আর্য জনগোষ্ঠীর মানুষ, যেমন বর্তমান বিশ্বের জার্মানি এবং পোল্যান্ডের মানুষগুলো এই যে সরাসরি আর্য জনগোষ্ঠীর মানুষ। আর নেগ্রিটুর মধ্যে আছে যে অনার্য জনগোষ্ঠীর মানুষদেরকে আমরা নেগ্রিটু বলছি। এখানে নেগ্রিটু আছে, অস্ট্রিক আছে, দ্রাবিড় আছে। এরপরে আমরা যে তথ্যটা পাচ্ছি আর্য প্লাস নেগ্রিটু সহ নানা জাতিগোষ্ঠীর বিভিন্ন রক্তধারার সংমিশ্রণে তৈরি বাঙালি জাতি। এই বাঙালি জাতিকে সংকর জাতীয় বলে, কেননা আমাদের রক্তধারার মধ্যে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর রক্ত বিরাজমান। আমরা খ নম্বরে যে তথ্য উপাত্তটা দিয়েছি আমরা একটু খেয়াল করব। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর আগমনের চিত্র। আমি আবারও বলছি, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর আগমনের একটা চিত্র আছে। এই চিত্রটা দেখলে আমরা দেখি, প্রথমে দেখেন যে এখানের মধ্যে
এখানের মধ্যে আমরা এখানে একটা ইউরাল পর্বত দিয়েছি, এখানে ইথিওপিয়া দিয়েছি, এখানে আমরা ইন্দোচীন দিয়েছি, এখানে আমরা দক্ষিণ ভারত দিয়েছি, এখানে আমরা চীনের পার্শ্ববর্তী একটা দেশ যার নাম মঙ্গোলিয়া এটা দিয়েছি। এবার আপনাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেটা হলো মূলত এই বাঙালি জনগোষ্ঠীটা কোথায় থেকে এসেছে। যেমন আমি এখানে চিত্র দিয়েছি, তার পাশাপাশি তথ্যটাও উপস্থাপন করেছি। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে লিখেছি আমি দুই ভাগে ভাগ করা যায়, এই যে একটা অনার্য আর একটা আর্য। এখন পরীক্ষায় বলবে এই নেগ্রিটুরা মূলত যে দেশ থেকে এসেছে ওই দেশের নামকরণ। যেমন নেগ্রিটুরা 20,000 বছর আগে আফ্রিকা থেকে প্রাচীন ভারতে আসা প্রথম জাতি। তাইলে এখানে আমাদের নেগ্রিটু যখন আমরা যাচ্ছি, এই যে আফ্রিকার একটা দেশ ইথিওপিয়া, এই ইথিওপিয়াতে থেকে মূলত নেগ্রিটুরা এই ভারতবর্ষে এসেছে। পরীক্ষায় যদি বলা হয় প্রাচীন ভারতে আসা প্রথম জাতির নাম কি, সেই জাতির নাম নেগ্রিটু। এরা কখন এসছে? 20,000 বছর আগে। কোথায় থেকে এসেছে? আফ্রিকা থেকে। 2 নম্বরে আসি আমরা অস্ট্রিক বা নিষাদ জাতি পাচ্ছি। এরা মূলত এসেছে 5 থেকে 6,000 বছর আগে। যেমন দেখো, প্রথমে এরা অস্ট্রেলিয়া থেকে ইন্দোচীন হয়ে বাংলায় এসেছে। এখন প্রশ্ন থেকে যায় ইন্দোচীন কারা? এই যেখানে মূলত ইন্ডিয়া এবং চীনের পার্শ্ববর্তী 3টা দেশ, এখানে ইন্দোচীনের দেশ। ইন্দোচীন হলো কম্বোডিয়া, ভিয়েতনাম এবং লাওস। এই 3টা দেশকে সাধারণ জ্ঞানের পরিভাষায় একত্রে ইন্দোচীন বলে। এগুলার মনে রাখার টেকনিক কবিলা বা কাবিলা, কাতে কম্বোডিয়া, বিতে ভিয়েতনাম, লাতে লাওস। এই ইন্দোচীন হয়ে প্রাচীন বাংলায় চলে আসে এরা। এবার পরীক্ষায় যদি বলে প্রাচীন বাংলায় আসা প্রথম জাতি কোনটি, তখন আপনাকে আনসার করতে হবে অস্ট্রিক। এই অস্ট্রিক জাতিকে নিষাদ জাতি বা শিকারী জাতিও বলা হয়। এরপরে আসেন দ্রাবিড়। আপনারা ভারতের একজন জনপ্রিয় খেলোয়াড় চিনবেন, যেমন রাহুল দ্রাবিড়, ভালো টেস্ট খেলোয়াড় ছিলেন। এই দ্রাবিড় দেখেন, এই দ্রাবিড়রা ভারতবর্ষে আবিষ্কার যে এসেছেন 4,000 বছর আগে। এরা দক্ষিণ ভারত থেকে বাংলায় প্রবেশ করে। এই দ্রাবিড় জনগোষ্ঠী মূলত আবার ভারতবর্ষে সিন্ধু সভ্যতার যে স্রষ্টা। এরপরে মঙ্গোলীয়রা, এই মঙ্গোলিয়েট বা এদের অপর নাম বুরছিনীয়, এরা খ্রিস্টপূর্ব 2,000 বছর আগে মূলত এখানে আসে। এই মঙ্গোলিয়া মূলত চীনের পার্শ্ববর্তী একটা দেশ। এর রাজধানীর নাম উলানবাটুর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলানবাটুর। এই মঙ্গোলিয়া থেকে বাংলায় আসে। আমাদের বর্তমানে পার্বত্য চট্টগ্রামে যে জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা বসবাস করেন, তারা মূলত এই বুরছিনীয় বা মঙ্গোলিয়েট বা মঙ্গোলিয়ারদের অন্তর্ভুক্ত জাতিগোষ্ঠী। এরপরে আসেন আর্য। আর্যরা মূলত 3,000 বছর আগে এসেছে ইউরাল পর্বত হয়ে। আমি চিত্রতে দেখিয়েছি একটু আগে, এখানে যে পর্বতটা আছে ইউরাল পর্বত হয়ে ভারতে এসেছে। বাঙালি জাতির জীবনে সবচেয়ে বেশি প্রভাব রয়েছে আর্যদের। তাহলে এবার আমরা মোটা দাগে যদি তথ্যটাকে সামারি করি, তাহলে আমরা বলতে পারি নেগ্রিটুরা আসছে মূলত যে আফ্রিকা থেকে। এরা প্রাচীন ভারতে আসা প্রথম জাতি। এরপরে আসছে অস্ট্রিকরা, এই জাতির অপর নাম নিষাদ জাতি। এরা 5 থেকে 6,000 বছর আগে এসেছে। এরা মূলত অস্ট্রেলিয়া হয়ে ইন্দোচীন হয়ে বাংলায় প্রবেশ করে। এরা বাংলায় আসা প্রথম জাতি। এরপরে আসেন দ্রাবিড়। দ্রাবিড়রা এসে 4,000 বছর আগে। এরা দক্ষিণ ভারত থেকে, খেয়াল করে দেখেন, দক্ষিণ ভারত থেকে এদেশে আগমন করে। এরা মূলত সিন্ধু সভ্যতার স্রষ্টা। এরপরে আসেন মঙ্গোলয়েড বা মঙ্গোলীয় অথবা বুরছিনীয়। এরা খ্রিস্টপূর্ব যীশুখ্রিস্টের জন্মেরও 200 বছর আগে মঙ্গোলীয় হয়ে বাংলায় প্রবেশ করে, যারা আমাদের পার্বত্য চট্টগ্রামের জাতি গোষ্ঠী। এরপরে আর্যরা আসে 3,000 বছর আগে ইউরাল পর্বত হয়ে ভারতে আসে। এরা ইউরাল পর্বত হয়ে ভারতে আসে। এরা মূলত আমাদের সাথে, আমাদের রক্তধারার সাথে, আমাদের জীবন জীবিকার সাথে
যাদের মিলকরণ পাওয়া যায় তারা হলো এই আর্য জনগোষ্ঠী। আমরা সেকেন্ড স্লাইডে যাচ্ছি। এবার আমরা যে তথ্যগুলো পড়েছি এখান থেকে আমরা এক নজরে দেখে নিব বা এক পলকে দেখে নিব। তোমরা যুক্ত হও, আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারো, যে কোনো প্রশ্ন যেটা তোমাদের টপিক্যাল প্রশ্ন থাকলে আমাদের প্রশ্ন করতে পারবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একজন লিখেছেন লেখাগুলো বড় করতে হবে, আমি আরো বড় করে লিখছি লেখার ফন্ট। এই ক্ষেত্রে যেটা দেখছি আমরা এক নজরে দেখে নিন। বাংলা শব্দটির উৎপত্তিটা আসলে কোথায় থেকে এসেছে? এটা মূলত সংস্কৃত বঙ্গ শব্দ থেকে। আর যারা এই অঞ্চলকে অভিহিত করত বঙ্গ বলে। খেয়াল করে দেখেন, আমি আবারও বলছি, বাংলা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ থেকে, যে মূলত সংস্কৃত শব্দ বঙ্গ থেকে। আর যারা এই অঞ্চলকে মানে বাংলার প্রাচীন বাংলার এই অঞ্চলকে যে অভিহিত করত বঙ্গ বলে। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাও এবং আমাদের ক্লাসগুলো শেয়ার করো। এরপর আমরা মূল তথ্যতে যাচ্ছি। পরবর্তীতে বঙ্গে বসবাসকারী মানে এই বঙ্গে বসবাসকারী মুসলমানরা বঙ্গ শব্দটির সঙ্গে ফার্সি শব্দ আল যে প্রত্যয় যোগ করে এতে নাম দাঁড়ায় বাঙ্গাল বা বাঙ্গালা। অনেকেই এই মত প্রদান করেন যে ফার্সি বাঙ্গালা শব্দটি এসেছে পর্তুগিজ বেঙ্গালা থেকে এবং ইংরেজি বেঙ্গল শব্দটি থেকে। ফার্সি ভাষায় রচিত বাঙ্গালার ইতিহাস বিষয়ক গ্রন্থ রিয়াজুস সালাতিন গ্রন্থে বঙ্গ শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায়। এরপরে তবে সর্বপ্রথম বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে ঋগ্বেদের ঐতরীয় আরণ্যক গ্রন্থে। এরপর তথ্যটা খুবই দরকারি, কিন্তু সর্বপ্রথম এটা যে একটা দেশ, এই দেশবাচক বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেন বিখ্যাত যে ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে। এরপরের তথ্য, কারণ ভারতবর্ষে মুঘল সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ জনপ্রিয় এবং পরিচিত হয়ে উঠেছিল সুবাই বাঙ্গালা নামে। এরপরে সুপ্রাচীনকালে বঙ্গদেশের সীমানার উল্লেখ আছে ডক্টর নেহরঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে। এটি একটি ইতিহাস বিষয়ক বই, জেনে রাখা ভালো। নৃতাত্ত্বিকভাবে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আদি অস্ট্রেলিয়ান, এটাই মূলত গ্রহণযোগ্য মতামত। বর্তমান বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে এবং বাংলাদেশে প্রাচীন সভ্যতার বিকাশ লাভ করে গঙ্গা নদীর অববাহিকায়। এরপর আমরা বাংলার নামকরণের ইতিহাসটা পড়ব, এটা আমাদের খুবই দরকারি। যেমন চীনা শব্দ অং, অং যার অর্থ মূলত জলাভূমি। পরবর্তীতে এই শব্দটা আরও পরিবর্তন হয়ে বং শব্দটা হয়। এই বং শব্দটা সাথে যেমন দেখেন আরও রূপান্তরিত যখন হয়, ঐতিহাসিক আবুল ফজল এই মত প্রদান করেন যে এই বং থেকে বঙ্গ, বঙ্গর সাথে যখন আল বা আল প্রত্যয় যুক্ত হয়েছে তখন বঙ্গাল শব্দটা এসেছে। গোলাম হোসেন সলিম তার রিয়াজুস সালাতিন গ্রন্থে বলেছেন বঙ্গ কোনো জৈনক ব্যক্তি, আহল অত সন্তান, এখান থেকে বঙ্গাহাল অথবা বঙ্গাল শব্দের উৎপত্তি হয়েছে বলে মতামত প্রদান করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার নামকরণ করেন মুলকি বাঙ্গালা বা বাঙ্গালা। এখানে মূলক অর্থ দেশ, মুলকি বাঙ্গালা, পরবর্তীতে নামকরণ করা হয় বাংলাদেশ।
আমরা গঙ্গারিডাই থেকে বাংলাদেশ নামের যে উৎপত্তি হয়েছে, বাংলাদেশ একদিনে আসেনি, এটার ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নাম ছিল, ভিন্ন ভিন্ন তথ্যপাত্রের সাথে জড়িত ছিল এই বাংলাটা, বঙ্গ থেকে বাংলা। আমরা একটু চেষ্টা করব। প্রাথমিকভাবে এই নাম ছিল গঙ্গারিডি, এখান থেকে অনেকে গঙ্গারিদ্দিও বলে, অনেকে গঙ্গারিডাইও বলে। চীনের পরে ব্রাজা, সুদূর চীন থেকে যিনি ভ্রমণ করতে এসেছিলেন, যে ম্যাগাস্তিনিস তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা গ্রন্থে এই নামের প্রথম উল্লেখ করেন। গ্রিক গণিতবিদ এবং ভূগোলবিদ টলেমির আঁকা মানচিত্রেও এই অঞ্চলের নাম ছিল গঙ্গারিডি অথবা গঙ্গারিদ্দি অথবা গঙ্গারিডাই। এরপরে বঙ্গ। সর্বপ্রথম বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে ঋগ্বেদের ঐতরীয় আরণ্যক গ্রন্থে। এরপরে বাংলা। সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেন বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে। এরপরের নামকরণ দেখেন বাঙ্গালা। এটা সুলতান শামসুদ্দিন ইলিয়াসের শাসনামলে বাংলা নামে পরিচিত ছিল এই অঞ্চল। এরপরে সুবাই বাঙ্গালা, মুঘল শাসনামলে এই অঞ্চলটা মূলত সুবাই বাংলা নামে পরিচিত ছিল। এরপরে যে তথ্যটা বলবো এটা অনেক বইতেই নাই, বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের অনেক বইতেই নাই। যেমন বেঙ্গল প্রভিন্স, এই শব্দটা আমাদের কাছে নতুন। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলটা মূলত ব্রিটিশদের কাছে বেঙ্গল প্রভিন্স নামে পরিচিত ছিল। এরপরে পূর্ব বাংলা। 1947 সালে দেশ বিভাগের পর থেকে 1955 সাল পর্যন্ত পূর্ব বাংলা নামে পরিচিত ছিল এই অঞ্চল। এরপরে 1955 সালে পাকিস্তানে একটা বিখ্যাত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির নাম মারি চুক্তি। এটি পরে এর চুক্তির পরে নামকরণ হয় পূর্ব বাংলা থেকে নাম পরিবর্তিত হয়ে পূর্ব পাকিস্তান নাম ধারণ করে। দেখেন পূর্ব পাকিস্তান 1955 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই নামেই এই অঞ্চল পরিচিত ছিল। এরপরে বাংলাদেশ। 1969 সালের ডিসেম্বরের 5 তারিখে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ। এইটুকু তথ্যের মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। যেমন এখন আমরা পড়ব প্রাচীন বাংলার সীমানা। তোমরা ক্লাসটা শেয়ার করো সবাই, যে যার ফেসবুকে, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাও। যেমন দেখো ডক্টর নিহারঞ্জন রায়, উনি একজন বিখ্যাত গবেষক, যিনি বাংলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে একদিকে সুউচ্চ পর্বত, দুই দিকে কঠিন শৈলভূমি, একদিকে বিস্তীর্ণ সমুদ্র, মাঝখানে সমভূমির সাম্য, ইহাই বাঙালির ভৌগোলিক ভাগ্য, এটা মূলত বাংলার সীমানা যে বোঝাতে গিয়ে উনি মূলত এই তথ্যটা আমাদেরকে দিয়েছেন। এবং দেখেন এটার উত্তর একদিকে ছিল হিমালয়, এই হিমালয়ের অপর নাম আপনারা মাউন্ট এভারেস্ট বলেন, অথবা এটাকে আপনারা হিমালয় পর্বতমালা বলেন। এই পাশে নেপাল, ভুটান এবং সিকিম রাজ্য। এর দক্ষিণে হলো
বঙ্গোপসাগর, পূর্বে হলো জৈন্তা পাহাড়, ত্রিপুরা, চট্টগ্রাম শৈলশ্রেণী, পশ্চিমে সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, এরপরে কেউরগঞ্জ এবং ময়ূরগঞ্জের শৈলময় অরণ্যভূমি, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদের উপত্যকা, যেমন বাংলাদেশে কাপ্তাই থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত একটা উপত্যকা আছে, এটাকে ভ্যাঙ্গি ভ্যালি বলে। উত্তর পশ্চিমে বিহারের দ্বারভাঙ্গা পর্যন্ত ভাগীরথী নদীর উত্তরে সমান্তরাল এলাকা, এটা মূলত প্রাচীন বাংলার একটা সীমানা। এরপরে বর্তমান বাংলাদেশ যেখানটিতে আছে সে জায়গায় যদি যাও তাহলে বাংলাদেশের অবস্থান বিশ্বের মানচিত্রে যখন স্কেল করবে তখন দেখা যাবে 20-30, 26-38, উত্তর অক্ষাংশ থেকে 88-01, পূর্ব দ্রাঘিমা থেকে 92-41, পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত এটার অবস্থান, যার বর্তমানে উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। এই তিনটে জায়গাকে আপনারা সহজেই মনে রাখতে পারেন। যেমন আমি যদি একটা শব্দ দিই পি, যেমন PAM, আমরা PAM বলতে পারি, প্যাম বলতে পারি, যেটা ইচ্ছা। যেমন উত্তরে, বাংলাদেশের উত্তরে কোন কোন জায়গা আছে, যেমন পিতে পশ্চিমবঙ্গ, এতে আসাম, এমতে মেঘালয়। দক্ষিণে বঙ্গোপসাগর এবং ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা একটা প্রদেশও বটে, যেটা তোমাদের মূলত অপরিচিত গল্পে আছে। এরপরে এখানে পূর্বে দেখো আসাম, ত্রিপুরা, মিজোরাম। আমি এটাকে সহজে মনে রাখতে পারি একটা টেকনিকের মাধ্যমে, যেমন এটিএম শব্দটা মনে রাখলে তোমার সহজে মনে থাকবে বিষয়টা। যেমন আতে আসাম, টিতে ত্রিপুরা, এমতে মিজোরাম এবং মিয়ানমার। আর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। আমি আরও একবার বলছি, বর্তমান বাংলাদেশের অবস্থান বিশ্বের মানচিত্রে 20-30, 26-38, 88-01, 92-41। প্রথমটা উত্তর হতে উত্তর অক্ষাংশ, পরেরটা পূর্ব হতে পূর্ব দ্রাঘিমাংশ। এই বর্তমান বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, দক্ষিণে ভারতের মূলত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং আমাদের বঙ্গোপসাগর অবস্থিত, পূর্বে আসাম, এরপরে ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার অবস্থিত, আর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। তো এখন যে মানচিত্রটা আমরা দিয়েছি এটা একটু স্পষ্ট মনে হচ্ছে, একটু আমি ছোট করে দেখাচ্ছি। যেমন প্রাচীন বাংলার জনপদ, এটা খুবই দরকারি, প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন থাকে। যেমন দেখেন আমি এখানে একটা দেখিয়েছি, এটা বঙ্গ জনপদ, আর এখানের মধ্যে এখানে বরেন্দ্র, আর এটা পুন্ড্র, এটা গৌড়, আর এখানে চন্দ্রদ্বীপ, এটাকে সমতট বলা হচ্ছে, এই অঞ্চলটাকে হরিকেল বলা হচ্ছে এবং এই অংশটাও হরিকেল। তো এরকম প্রাচীন বাংলায় অনেকগুলো জনপদ ছিল, যে জনপদগুলো আবারও বলছি, সেন্টার পয়েন্টে বঙ্গ, নিচে চন্দ্রদ্বীপ, এই পাশে ডান পাশে সমতট এবং হরিকেল, আর বাম পাশে গৌড় এবং একদম উপরে পুন্ড্র। আমরা বিবরণ পড়লে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হলো, যেমন দেখেন বাংলার আদি জনপদগুলো জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক, এই প্রশ্নটা আসে পরীক্ষাতে। আমি জুম করেছি বোঝার সুবিধার্থে। যারা বলছি বাংলার আদি জনপদ, যেমন দেখেন আমরা যদি জনপদগুলোতে যাই তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলার আদি জনগোষ্ঠীর মূলত ভাষা ছিল অস্ট্রিক। রাঢ় বলতে ভাগীরথী নদীর পশ্চিম তীর, যার অপর নাম সূক্ষ্ম। এই মূলত রাঢ় একটা জনপদের নাম। প্রাচীন রাঢ় জনপদের রাজধানী ছিল কুটিবর্ষ। প্রাচীন বাংলার ছোট ছোট অঞ্চলগুলোকে মূলত, যেগুলো গ্রামের মতো বর্তমান সময়ের, এগুলোকে এক একটা জনপদ বলা হতো। বরেন্দ্র,
এই বরেন্দ্র মূলত উত্তর অঞ্চলকে বোঝায়, যার বর্তমান নাম রাজশাহী। এরপরে সমতট, দেখেন সমতট বলতে মূলত কুমিল্লা, বর্তমান সময়ের কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো, যার রাজধানী ছিল বড়কামতা। এরপরে গৌড়, এই গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এরপরে বঙ্গ, বঙ্গের উল্লেখ পাওয়া যায় বলেছিলাম হিন্দুদের ঐতরীয় আরণ্যক গ্রন্থে। দেশবাচক বঙ্গ শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থে। আবারও বলছি আইনি আকবরী গ্রন্থে। আইনি আকবরী গ্রন্থটার লেখক হলো আবুল ফজল। আর্যগণ সর্বপ্রথম উপমহাদেশে আগমন করে বলেছি একবার। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ, এই তথ্যটা আমাদের খুবই দরকারি। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হলো পুন্ড্র, যার রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। এরপরে প্রাচীন বাংলার জনপদগুলো যখন আপনি অঞ্চল ভিত্তিতে ভাগ করবেন, কোন কোন অঞ্চল মিলে কোন জনপদ বিবেচনা করা হতো। যেমন প্রথমে যদি বলি বঙ্গের মধ্যে বৃহত্তর ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল। তাহলে এই 4টা অঞ্চল মিলে তৎকালীন সময়ে বঙ্গ জনপদ নামে বলা হতো। যেমন আমি আরো একবার বলছি, খেয়াল করেন, যেমন এটা সহজে মনে রাখা যায়। যেমন বঙ্গ ডাকে ময়না পাখি, বঙ্গমানি বঙ্গ জনপদ, ডাকেতে ঢাকা, ময়না, ময়মনসিংহ, ফাঁকি, ফরিদপুর, এরপরে বরিশাল। বঙ্গ থেকে মূলত বাংলাদেশের জন্ম। এরপরে দেখেন সমতটের রাজধানী ছিল বড়কামথা, যেটি বর্তমানে বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে গঠিত। এরপরে গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেটা চাঁপাইনবাবগঞ্জ, আমাদের রাজশাহী, পশ্চিমবঙ্গের মালদা, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদী অঞ্চল নিয়ে গঠিত হয়। এরপরে পুণ্ড্রের রাজধানী ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, বিশেষ করে বর্তমান বগুড়া জেলা, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন। রাজশাহী এবং দিনাজপুর জেলার সামান্য অংশ নিয়ে মূলত এই পুণ্ড্র জনপদটা গঠিত হয়, যাকে বলা হচ্ছে যে সবচেয়ে প্রাচীন জনপদ, প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। এরপরে হলো হরিকেল বলতে সিলেট বোঝায় এবং আমাদের পার্বত্য চট্টগ্রামকে বোঝায়। পার্বত্য চট্টগ্রাম বলতে 3টে জেলাকে বোঝাচ্ছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনকে। এই মূলত 4টা জেলা মূলত এই হরিকেল জনপদের অন্তর্গত ছিল। এরপর আমরা দেখে যেটা বললাম, রাঢ়, যে তথ্যটা বলেছি, রাঢ় এটা একটা জনপদ। রাঢ়র রাজধানী ছিল কটিবর্ষ। এটা মূলত পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর পশ্চিম তীর নিয়ে গঠিত ছিল। আর অনেক সময় পরীক্ষায় দেখা যায় বরিশালের প্রাচীন নাম কি। এই বরিশালের প্রাচীন নাম যখন বলা হবে তখন খেয়াল করবে, যেমন দেখো এই চন্দ্রদ্বীপ মূলত বরিশালকে বোঝাতো। এখানে অনেকগুলো জেলা আছে, কিন্তু তারপরেও চন্দ্রদ্বীপ যে জেলার প্রাচীন নামের যখন বলবে তখন বলতে হবে যে কার, তখন বলতে হবে যে বরিশাল। এরপরে কামরূপ, দেখেন ভারতের জলপাইগুড়ি, আসামের কামরূপ জেলা নিয়ে মূলত এই জনপদটা গঠিত, যেখানে মূলত তান্ত্রিকরা যে তন্ত্রমন্ত্র শেখার জন্য চলে যায়। এরপরে বরেন্দ্র, এটা খুবই দরকারি, এটা আমাদের উত্তরবঙ্গকে বোঝায়, যেটা গঙ্গা এবং করতোয়া। এক্ষেত্রে খেয়াল করো, পদ্মা নদীর আমাদের বাংলাদেশের নাম মূলত পদ্মা বলি, এটার ভারতীয় নাম গঙ্গা। এদিকে করতোয়া অঞ্চল, দেখেন গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী উচ্চভূমি, বিশেষ করে বর্তমান রাজশাহী জেলাকে এই বরেন্দ্র জনপদের অন্তর্গত জেলা বলে বিবেচনা করা হতো। প্রাচীন বাংলার জনপদ থেকে, বাংলার জাতিগোষ্ঠী থেকে, এবং এখান যে এই টপিক বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে বলতে পারো। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা এতক্ষণ যে টপিকগুলো পড়েছি এখানের মধ্যে আমরা যদি মোটা দাগে রিভিউ করি বা সামারি করি, তাহলে প্রথমটা ছিল প্রাচীন বাংলার ইতিহাস। তাহলে প্রাচীন বাংলা কিভাবে এসেছে, এরপরে বাঙালি জাতির ইতিহাস,
এরপরে বাংলা নামের উৎপত্তি, কিভাবে আমরা এটি পেয়েছি। এরপরে প্রাচীন বাংলার জনপদ, কোন কোন জনপদ নিয়ে কোন কোন অঞ্চলটা গঠিত হতো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখতে না পেলে আমাদেরকে বলতে পারো। প্রাচীন বাংলার রাজবংশের অনেকগুলো তথ্য পড়া যায়, আমরা অনেকগুলো বইতে অনেক রকম তথ্য দেখি, সেটা তোমরা ইতিহাসে পেতে পারো, ইসলাম ইতিহাসে পেতে পারো, সাধারণ জ্ঞানের যে কোনো বাজারের প্রচলিত বইতে পেতে পারো। তবে আমার কাছে মনে হয়েছে একটা রাজবংশের এইটুকু তথ্যই সাধারণ জ্ঞান যারা পড়ে, প্রথম পাঠক যারা শুরু করতে চায়, তাদের জন্য এইটুকু তথ্যই যথেষ্ট। প্রাচীন বাংলার রাজবংশের মধ্যে আমরা 4টা রাজবংশ দেখিয়েছি। প্রথমে আমি মৌর্য রাজবংশ দেখিয়েছি, এরপরে গুপ্ত, এরপরে পাল, এরপরে সেন। এবার তোমরা বলতে পারো, স্যার এই 4টাই কি প্রাচীন বাংলার শুধু রাজবংশ? না, এখানের মাঝখানে অনেক রাজবংশ এসেছিল, ক্ষমতায় ছিল। কেউ হয়তো 20 বছর, কেউ 10 বছর, কেউ 45 বছর, কেউ 15 বছর ছিল। কিন্তু ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এই 4টা রাজবংশ পুরো প্রাচীন বাংলাটাকে যে আঁকড়ে ধরে মূলত সাধারণ জ্ঞানটাকে এগিয়ে নিয়ে যায়। যেমন আমরা যদি মৌর্য বংশ বলি, মৌর্য বংশ যেমন দেখো, মৌর্য বংশের মধ্যে মৌর্য বংশের রাজধানী ছিল পাটালিপুত্র, এটা তাদের রাজধানী। এই বংশ প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য নামে একজন, যিনি মূলত ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠাতা বা প্রথম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যার প্রতিষ্ঠিত রাজবংশের নাম মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য। প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য ছিল, এখানের মধ্যে আপনি বারবার একটা তথ্য পাবেন সম্রাট অশোকের। তিনি মূলত হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। একসময় কলিঙ্গ যুদ্ধ নামে একটা যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধটা সংঘটিত হয় খ্রিস্টপূর্ব 261 অব্দে। এর ভয়াবহতা দেখে তিনি মূলত বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই বুদ্ধ ধর্মকে তিনি বিশ্ব ধর্মে রূপান্তর করার কারণে তাকে বুদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। এবং এই কারণে যে এখানের মধ্যে মৌর্য বংশে চন্দ্রগুপ্ত মৌর্যের যতটুকু অবদান, তার থেকে বেশি অবদান আসে বলে ধরে নেওয়া হয় সম্রাট অশোককে, যাকে ইতিহাসে চণ্ডাশোকও বলা হয়। এরপরে যাবেন আপনারা গুপ্ত বংশে। গুপ্ত বংশের রাজধানীও পাটালিপুত্র ছিল। এই বংশের প্রতিষ্ঠাতার নাম প্রথম চন্দ্রগুপ্ত। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। আর বিখ্যাত চীনা পরিব্রাজক ফাহিয়েন, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে আগমন করেন। এটা আমরা পড়ব এর পরের টপিকে, যখন আমরা পরিব্রাজক পড়ব। আর যারা মোটামুটি বাংলা সাহিত্য নিয়ে একটু পড়াশোনা করো, তারা মহাকবি কালিদাস একটা নাম পাবা। কালিদাস, তার বিখ্যাত লেখা বই হলো মূলত মেঘদূত। এই মেঘদূতের লেখক মহাকবি বলা হয় কালিদাসকে। উনি সংস্কৃত ভাষার কবি এবং ওনার বিখ্যাত মহাকাব্য হলো মেঘদূত। এখানে একটা কথা আছে, কালিদাস মূলত এই যুগের প্রথম কবি। আমি আবারও একবার বলছি, গুপ্ত যুগের প্রথম কবির নাম কালিদাস, যাকে মহাকবি বলা হয়, যিনি মেঘদূত রচনা করেছিলেন। এরপর আমরা সবাই জানি বাংলার ইতিহাসে সবথেকে দীর্ঘস্থায়ী রাজবংশ, যেটাকে আমরা পাল বংশ বলে থাকি। যেমন পরীক্ষায় আসে, বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ। এই পাল বংশ মূলত 400 বছর বাংলা শাসন করে। কয় বছর বলেছি? 400 বছর। এই পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল। এখানে আবার মনে করেন না গোপালবাড়ের গোপাল, এটা জাস্ট পাল বংশের প্রতিষ্ঠাতার নাম। এখানের শ্রেষ্ঠ শাসকের নাম ধর্মপাল। পাল রাজারা রাজত্ব করেন প্রায়, আমি লিখেছি 400 বছর। নওগাঁ জেলার পাহাড়পুরের সোমপুর বিহারটির প্রতিষ্ঠা করেন মূলত ধর্মপাল, যার কারণে উনি বিজ্ঞান, সাহিত্য এগুলোর অনেক চর্চা করেছিলেন, যার কারণে মূলত ওনাকে শ্রেষ্ঠ শাসক বলা হচ্ছে। এবং পরীক্ষায় যদি বলে বাংলাদেশের সবথেকে বড় বিহার কোনটি? এই সোমপুর বিহার, যেটি নওগাঁর মূলত পাহাড়পুরে অবস্থিত। এটাকে যে বিহার নামে আখ্যায়িত করে। এরপরে দেখেন, এখানে আরেকটা তথ্য আপনারা মনে রাখবেন। আপনারা যারা চর্যাপদ সম্পর্কে জানেন, আমরা চর্যাপদ যখন পড়ি, এই চর্যাপদ রচিত হয়েছিল পাল আমলে 750-এর দিকে, যখন প্রাচীন যুগের সময়সীমা শুরু করা হয় 650 থেকে যদিও। কিন্তু এই পাল বংশের শাসনকাল যখন চলে,
তখন 23 জন, মতান্তরে 24 জন বুদ্ধ, জ্ঞানী, গুণী, পণ্ডিত তাদের ধর্মতত্ত্বীয় কথা নিয়ে এই চর্যাপদটা রচনা করেন, যেটি বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ, প্রথম লেখা বই, প্রথম লিখিত নিদর্শন। এরপর আমরা যাচ্ছি সেন বংশতে। এটা খুব মজার তথ্য। ওদের রাজধানী বিক্রমপুর, অনেক জায়গায় নদীও আছে শেষের দিকে। এই বংশের প্রতিষ্ঠাতার নাম হেমন্ত সেন। আমি এখানে একটা টেকনিক লিখছি, একটু খেয়াল করলে ভালো হয়। যেমন এই সেন বংশের শাসকের মধ্যে বিখ্যাত শাসক যারা আছে তাদের মনে রাখার টেকনিক হলো হেভি বল। যেমন খেয়াল করেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, এই 4 জন শাসক মূলত সেন বংশের সব থেকে আলোচিত। এছাড়াও আরো কয়েকজন আছে, কিন্তু এরা বেশি আলোচিত। এর মধ্যে হেমন্ত সেন দেখেন, মূলত উনি এই বংশের প্রতিষ্ঠাতা। দুর্ভাগ্যক্রমে উনি মূলত রাজ্য বিজয়, রাজধানী স্থাপন, সীমান্ত নির্ধারণ এবং পার্শ্ববর্তী এলাকায় প্রভাব বিস্তার করতে পারেনি, যার কারণে এই বংশের শ্রেষ্ঠ শাসক বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বিজয় সেনকে। তার উপাধি ছিল গৌড়েশ্বর, গৌড়যুগীশ্বর। সেন শাসনামলের শেষ রাজা বলা হয়, বাংলার শেষ হিন্দু রাজা আমরা সবাই জানি লক্ষণ সেনকে বলা হয়। কিন্তু এখানে একটু মনে রাখবেন, শেষ স্বাধীন যদি বলে তাহলে লক্ষণ সেন, নাহলে কিন্তু যে গাবলা আছে। এরপরে বল্লাল সেন, যিনি দানসাগর, অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা মন্দির আছে পাশে, সেটার নাম ঢাকেশ্বরী মন্দির। এটার নির্মাতা বা প্রতিষ্ঠাতা বলা হয় বল্লাল সেনকে। তাহলে আমরা মোটা দাগে রাজবংশ যদি কাস্টমাইজ করে পড়ি, এই সকল তথ্যের বাইরে তেমন তথ্য লাগে না। আসলে অনেক তথ্য রাজবংশগুলোতে। মৌর্য বংশ রাজধানী, প্রতিষ্ঠাতা। গুপ্ত বংশের রাজধানী, প্রতিষ্ঠাতা। পাল বংশের রাজধানী, প্রতিষ্ঠাতা, যদিও পাল বংশের কোনো রাজধানী ছিল না। এরপরে দেখেন সেন বংশ। আপনি যখন সেন বংশতে যাবেন, সেন বংশের রাজধানী এবং প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক। আর এখানের মধ্যে বাংলার শেষ হিন্দু রাজা যিনি লক্ষণ সেন। এরপরে বল্লাল সেন বলেছি যে 2টা গ্রন্থ রচনা করেছেন। আর যে সব থেকে যার অবদান বেশি সেটা হলো ঢাকেশ্বরী মন্দির। মূলত এই ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতার নাম বল্লাল সেন। ও ইতিহাসে আর একটা তথ্য পাবেন আপনারা বল্লাল সেনের, সেটা হলো মূলত কৌলিন্য প্রথা, একটা প্রথা আছে, এই কৌলিন্য প্রথাও চালু করেন বল্লাল সেন। এবার আমরা আরেকটা এই টপিকের সাথে রিলেটেড কাছাকাছি তথ্য উপাত্ত, এটার সাথে মিল আছে এরকম একটা টপিক আছে। বাংলায় ভ্রমণকারী, আমি হেডলাইন করেছি বিদেশি পর্যটক। তুমি এটা বইতে নাও পেতে পারো, এটা তুমি পরিব্রাজক পেতে পারো, ভ্রমণকারী পেতে পারো। ভ্রমণ যারা করেছেন প্রাচীনকালে বিভিন্ন সময়ে আমাদের এই দেশে, কারণ আমাদের এই দেশটা সবার কাছে গ্রহণীয় ছিল, গ্রহণযোগ্য ছিল। প্রথমে যিনি এসে তার নাম হলো মেগাস্তিনিস। উনি মূলত গ্রিস থেকে এসেছেন। আমি এখানে একটু কারেকশন করছি। আমরা যখন পরিব্রাজক পড়ি, আমরা মেগাস্তিনিসকে পড়িনি পরিব্রাজক হিসেবে। মূলত মেগাস্তিনিস কখনোই পরিব্রাজক ছিলেন না, উনি ছিলেন যে রাষ্ট্রীয় দূত। যেমন আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন, রাষ্ট্রের প্রতিনিধি। উনি খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্মের আগে মূলত 302 অব্দে এসেছেন। তার সময়ে উনি যে সময় আসেন, ওই সময় বাংলা শাসন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। উনি এখানে ভ্রমণের উপরে একটা বই লিখেন, বইটার নাম ইন্ডিকা। অনেক ভূগোলবিদ বলতে চাচ্ছেন এই ইন্ডিকা নামকরণের সাথে ইন্ডিয়ার নামকরণ আছে। অনেকে আবার বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যে এখানে ভরত একটা নাম পাবেন, ভরত। এই ভরত থেকেও ভারত নামের উৎপত্তি হয়েছে বলে মত প্রকাশ করেন। এরপরে আমরা যে তথ্যটা পাচ্ছি সেটা হলো ফাহিয়েন। উনি আসছেন সরাসরি চীন থেকে। ওনার আসার সময়কাল 401 থেকে 414 খ্রিস্টাব্দ। উনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসেন। উনি একটা বই লিখেন, বইটার নাম খুব সুন্দর, ফু কো কিং, যেহেতু চায়না ভাষায় লিখেছেন। এরপরে এসেন যে ভদ্রলোক, তার নাম হলো হিউয়েন সাং। আমরা এটার সাথে পরিচিত, হিউয়েন সাং। দেখেন উনি এসছেন 635 থেকে 643 খ্রিস্টাব্দের দিকে। ওনার সঙ্গে ছিলেন রাজা হর্ষবর্ধন। উনিও বই লিখেছেন সিদ্ধি নামে একটা। এরপরে মাহুয়ান। আমরা যে শেষে যে 2টা তথ্য পড়ব, এখান থেকে একটা খুব সুন্দর,
যেমন মা হুয়ান, উনি আসছেন চীন থেকে, এই ভদ্রলোক মা হুয়ান আসছেন চীন থেকে। এখন কথা হলো চীন থেকে যিনি এসেছেন, যে 1404 থেকে 1433 খ্রিস্টাব্দ সময়কালে উনি এখানে ভ্রমণ করেন। ওনার সময়ে মূলত বাংলা শাসন করেন গিয়াসউদ্দিন আজম শাহ। এরপরে আসেন ইবনে বতুতা। খেয়াল করবেন ভালো করে, গত বিশ্বকাপে 2022 বিশ্বকাপে উদীয়মান ফুটবল খেলুড়ে যে দেশটা ছিল সেটা ছিল মরক্কো। এই ইবনে বতুতার গ্রামের বাড়ি মরক্কো, মানে তার বাসস্থান মরক্কো। উনি এসছেন মূলত 1346-এ বাংলায় ফখরুদ্দিন মুবারক শাহের শাসন আমলে, এবং উনি এসে ভারতবর্ষে এসছেন দুইবার, একটা 1333-এ আর একটা 1346-এ। উনি যখন ভারতবর্ষে আসেন তখন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ বিন তুগলক, আর উনি যখন বাংলায় ভ্রমণে আসেন তখন শাসক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। এখন মজার বিষয় হলো 2022 সালে যে বিশ্বকাপ আপনারা খেলা দেখেছেন, কাতার বিশ্বকাপ, কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা যে ফুটবল অনুষ্ঠিত হয় সে বলটার নাম আল রেহেলা। এই রেহেলা শব্দের অর্থ ভ্রমণকারী, যার কারণে এই ইবনে বতুতা মুসলমান পর্যটক মরক্কো থেকে এসেছে, তার বইয়ের নাম কিতাবুল রেহেলা, যার কারণে কাতার বিশ্বকাপের বলের নামকরণ আল রেহেলা রাখা হয়। এই রেহেলা শব্দের অর্থ ভ্রমণকারী। এরপরের তথ্য আমরা যাচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাও। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এটা আমাদের আজকের ক্লাসের 3 নম্বর টপিক। এটা মূলত ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, যেমন দেখো এখানে আমরা মুসলিম শাসন লিখেছি। মুসলিম শাসন আমল, সুলতানি যুগ, মুঘল শাসন আমল, সুবেদারি শাসন, নবাবী শাসন আমল। মানে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন পড়তে গেলে তোমার এই বিষয়গুলোর উপরে পড়াশোনা করতে হবে। প্রথমে মুসলিম শাসন আমলের সূচনা এবং সুলতানি যুগ। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি 1260 সালে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন। লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুর এবং নদিয়া। এই বখতিয়ার খিলজির আক্রমণের সময় লক্ষণ সেন অবস্থান করেছিলেন নদিয়ায়। তিনি পালিয়ে বিক্রমপুরে আশ্রয় নিয়েছিলেন। তার মৃত্যুর পরেও কিছুকাল মূলত এই বাংলায় সেনদের শাসন বজায় ছিল। যেমন বাংলায় স্বাধীন সুলতানি শাসনামল বা শাসনামল যখন আমরা পড়ব, এটার সালটা 1338 থেকে মূলত 1538 পর্যন্ত। খেয়াল করি আমরা, প্রথম স্বাধীন সুলতান বলা হচ্ছে মূলত বাংলায় ফখরুদ্দিন মুবারক শাহকে। যেমন বাংলার প্রথম স্বাধীন সুলতান 1338 সালে সোনারগাঁও যিনি স্বাধীনতা ঘোষণা করেন, তিনি খুব সাহসী ছিলেন। তার সময়ে মরক্কোর বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলায় আগমন করেন 1346 সালে। এরপর ইলিয়াস শাহী বংশ। এখানের মধ্যে আপনারা অনেকজন শাসক পাবেন। এর মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান। সুলতানদের দ্বারা যে শাসন পরিচালিত হতো তাকে সুলতানি আমল বা সুলতানি শাসন আমল বলা হতো। তিনি ইলিয়াস শাহী বংশ নামে একটা যে বংশ প্রতিষ্ঠা করেন, তার সময়ে সমগ্র বাংলা বাঙ্গালা নামে পরিচিত ছিল। এই 3টা তথ্য ইম্পর্টেন্ট, আমি আরও একবার রিপিট করছি। বাংলার প্রথম স্বাধীন সুলতান যদি বলে ফখরুদ্দিন মুবারক শাহ দাগাবেন। যদি বলে যে সোনারগাঁওয়ের স্বাধীনতা ঘোষণা করেন কে, তাহলে লিখবেন যে মূলত ফখরুদ্দিন মুবারক শাহ।
তিনি কত সালে স্বাধীনতা ঘোষণা করেন? 1338-এ। ইবনে বতুতা কার সময় বাংলায় আগমন করেন? তাহলে ফখরুদ্দিন মুবারক শাহ। কত সালে যদি বলে তাহলে 1346। উনি কোন দেশ থেকে এসে যদি বলেন তাহলে মরক্কো থেকে এসেছেন। উনি কে ছিলেন? উনি একজন পরিব্রাজক ছিলেন। ইলিয়াস শাহী বংশের মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহ বলেছি সমগ্র বাংলার প্রথম স্বাধীন। উনি শুধু বাংলার আর উনি সমগ্র বাংলার। প্রশ্নটা খেয়াল করেন, উনি প্রথম স্বাধীন, এরপর উনি সমগ্র বাংলার। তার সময় মূলত বাংলা নামে পরিচিত ছিল। এরপরে সিকান্দার শাহ, যিনি পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন, দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের সাথে যুদ্ধ করেন। এবং এরপরে আসেন গিয়াসুদ্দিন আজম শাহ। তিনি নিজে একজন কবি ছিলেন। তিনি পারস্য মানে বর্তমান ইরান, কবি, বিখ্যাত কবি হাফিজের সাথে পত্র আলাপ মানে পত্র বিনিময় করছেন। এবং এই পারস্যের কবি হাফিজকে এদেশে আসার জন্য তিনি আমন্ত্রণ জানান। এরপরে দেখেন হুসেন শাহী বংশ। আমরা যদি হুসেন শাহী বংশটা দেখি, হুসেন শাহী বংশ, আলাউদ্দিন হুসেন শাহ। এখানের মধ্যে বাংলায় হুসেন শাহী বংশের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। উনি গৌড় অঞ্চলে ছোট সোনা মসজিদ নামে একটা মসজিদ আছে, এই মসজিদটা নির্মাণ করেন। তার সময়ে নাসিরউদ্দিন নুসরাত শাহ, উনি গৌড়ের বড় সোনা মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, উনি বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন। তার পতনে বাংলায় মূলত স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে। এরপর আমরা যেটা পড়ব সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেমন আমাদের টপিকে থাকে ভারতবর্ষে মুঘল শাসন। খেয়াল করেন সবাই, কারো টপিক্যাল কোনো প্রশ্ন থাকলে সাধারণ জ্ঞান থেকে আজকের ক্লাসের সাথে জড়িত প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, যারা লিখেছেন পিডিএফ পাবেন কিনা, আমরা ক্লাস শেষে আমাদের অথরিটি ফেইথ একাডেমিক কেয়ার যে আপনাদের গ্রুপে হয়তো পিডিএফ আজকের ক্লাসের স্লাইড এবং পিডিএফটা দিয়ে দিবে, যাতে আপনারা পড়তে সুবিধা হয় বা হ্যান্ড নোট করতে সুবিধা হয়। যে দেখেন আবার মুঘল শাসন আমল, এখানের মধ্যে প্রথমে আমরা পাই সম্রাট বাবরকে। খেয়াল করেন, এই মুঘল শাসনটা পড়তে গেলে আপনাকে কয়েকটা তথ্য মনে রাখতে হবে। প্রথম তথ্যটা হলো যে মূলত মুঘল বংশ কিভাবে প্রতিষ্ঠিত হয়। যেমন আমি যদি বলি, ভারতবর্ষে পানিপথের যুদ্ধ মূলত তিনটি। একটা 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ, এরপরে দ্বিতীয়টা 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয়টা মূলত 1761 সালে যেটি পানিপথের তৃতীয় যুদ্ধ। তিনটি যুদ্ধই মূলত যে মুঘল বংশের সাথে কাছাকাছি কিংবা সরাসরি জড়িত। যেমন জহিরুদ্দিন মাহমুদ বাবর ভারতবর্ষে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মধ্যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি নামে একজন শাসককে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার বিখ্যাত আত্মজীবনীর নাম বাবরনামা বা তুজুকি বাবর। তার সমাধি বা কবরস্থান কাবুল, যেটা আফগানিস্তানের রাজধানী, এখানে অবস্থিত। আরও তথ্য দেখেন, 1538 সালে মুঘল শাসক হুমায়ুন স্বল্প সময়ের জন্য বাংলা দখল করলেও চৌসার যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে বাংলা দখল করেন। 1540 থেকে 1576 পর্যন্ত বাংলা ছিল আফগানদের নিয়ন্ত্রণে। 1576 সালে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজিত করে আকবর মূলত বাংলা জয় করেন। এটা মূলত ভারতবর্ষের শাসন ব্যবস্থা, এটা মূলত বাংলার। আমি দুইটাকে একসাথে যে কম্পেয়ার করে দেখিয়েছি। এরপরে হুমায়ুন তিনি পিতা বাবরের সাথে পানিপথের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং 1540 সালে কনৌজের যুদ্ধে শেরশাহর নিকট পরাজিত হলে হঠাৎ করে দিল্লি সিংহাসনচ্যুত হন এবং 10 বছরের কাছাকাছি সময় ধরে উনি মূলত রাজ্যহারা হয়ে যান। ফরাসি বাহিনী বা পারস্য বাহিনীর সহযোগিতায় 1555 সালে হুমায়ুন সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর আসছেন আকবর। উনি মূলত মুঘল বংশের দীর্ঘস্থায়ী শাসক, যিনি 49 বছর ক্ষমতায় ছিলেন। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষা করেন, বাংলা সনের প্রবর্তন করেন, মনসবদারি প্রথা চালু করেন, জিজিয়া কর রহিত করেন এবং নিজের নামে দ্বীন ইলাহি নামে একটা ধর্ম প্রচার করেন বা ধর্ম চালু করেন। এবং ওনার একটা কৃতিত্ব হলো তিনি বাংলায় যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1576 সালে।
এরপরে সম্রাট আকবরের আরও একটা তথ্য দিয়েছি, দেখেন। এরপরে সম্রাট জাহাঙ্গীর, দেখেন আমাদের বাংলায় মূলত প্রভাবশালী 12 জন জমিদার ছিলেন, যাদেরকে একত্রে 12 জন জমিদারকে 12 ভূঁইয়া বলা হতো। এই মতটাও প্রচলিত আছে। আবার অনেক বইতে বলছে যে প্রভাবশালী মূলত কয়েকজন নাম করে জমিদারকে একত্রে 12 ভূঁইয়া বলা হতো। উনি মূলত সম্রাট জাহাঙ্গীর 12 ভূঁইয়াদের দমন করতে পেরেছিলেন। তার সময় বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থাপিত হয়, যেটা খুবই দরকারি তথ্য। ঢাকা বাংলার প্রথম রাজধানী হয় কখন যদি বলে, ঢাকা বাংলার রাজধানী হয়েছে কখন প্রথমবার যদি বলে পরীক্ষায়, তাহলে মনে রাখতে হবে যে ঢাকা বাংলার রাজধানী হয়েছে 1610 সালে একবার, দ্বিতীয়বার 1660 সালে, তৃতীয়বার 1905 সালে, এরপরে 1947 সালে, এরপরে 1971 সালে। এই যে আমি দিয়েছি, দেখেন 1610 সালে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করেন, দোলাইখাল খনন করেন। নৌকা 22 নামে এক ধরনের অনুষ্ঠান রয়েছে আমাদের, যে মূলত জারিগান সারিগান গিয়ে গিয়ে যেটা করানো হয়। এখানের মধ্যে মূলত এই সকল অনুষ্ঠানগুলো যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, এই যে জাহাঙ্গীরনগর, ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর মূলত সম্রাট জাহাঙ্গীরের সময়ে। এরপরে সম্রাট শাহজাহান, দেখেন তার আমলে ভারতবর্ষে স্থাপত্য শিল্পের বিকাশ হয়। তিনি আগ্রার তাজমহল নির্মাণ করেন, মহিষ সিংহাসন নির্মাণ করেন, দিল্লির লালকেল্লা স্থাপন করেন, দেওয়ানি খাস নির্মাণ করেন। তার বিখ্যাত পুত্র ছিল বা আলোচিত পুত্র ছিল শাহ সুজা, মূলত সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন। এবং এই যে উনি ভারতবর্ষে স্থাপত্য শিল্পের হাতে বিকাশ করেছেন, তার জন্য তাকে মূলত প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। ভারতে প্রাচীন স্থাপত্যগুলোর জন্য, আবার বলছি, প্রাচীন স্থাপত্যের মূলত নির্মাতা ছিলেন বলে উনাকে প্রাচীন ভারতের এত অবদানের জন্য, যেমন তাজমহল, মহিষ সিংহাসন, দিল্লির লালকেল্লা, দেওয়ানি খাস, এই এতগুলো স্থাপনা উনি এককভাবে করেছিলেন বলে ওনাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়, স্থাপত্যের রাজা। এরপর আমরা যেটা পড়বো এখন, যেমন সম্রাট আওরঙ্গজেব, উনি মূলত ষষ্ঠ শাসক মুঘল বংশের। তো এই সম্রাট আওরঙ্গজেব, তার আসল নাম বাদশাহ আলমগীর। তিনি সঙ্গীত শিল্পে দক্ষতা এবং অনুরাগী থাকা সত্ত্বেও তার দরবার থেকে সকল শিল্পীদের বের করে দেন। তার আমলে মুঘল ভারতে ছত্রপতি, যাকে শিবাজি নেতৃত্বে মারাঠাদের উত্থান হয়, এবং ওই সময়ে বাংলায় মীর জুমলা ছিলেন, যিনি ঢাকা গেট নির্মাণ করেন। আসাম যুদ্ধে তিনি তার ব্যবহৃত কামানটা ব্যবহার করেছিলেন, এখনও রক্ষিত আছে। যেটা বলতে চাচ্ছিলাম, এই সম্রাট আওরঙ্গজেব নিজে টুপি সেলাই করতেন, কোরআন দেখে দেখে লিখতেন, এটা বাজারে বিক্রি করে যা ইনকাম করতেন তা দিয়ে জীবন নির্বাহ করতেন। এই সকল কারণে ইসলাম ঐতিহাসিকরা বা ইতিহাসবিদরা তাকে লিভিং স্ট্রিট বা জিন্দাফির বলে আখ্যায়িত করেন। তো আমরা চেষ্টা করেছি টপিকগুলো পড়ার। এরপরে বাংলার সুবেদারি শাসন, যেমন দেখেন ইসলাম খান, তার অবদানটা ছিল তিনি বাংলায় মূলত জাহাঙ্গীর কর্তৃক নিযুক্ত সুবেদার ছিলেন। ইসলাম খান বাংলায়, আপনারা এর আগে যেটা বলেছেন সেটা মুঘল, যেটা ভারতের দিল্লিতে। ঢাকাকে সর্বপ্রথম বাংলার রাজধানী মর্যাদা দেন ইসলাম খান, 12 ভূঁইয়াদের দমন করেন, দোলাইখাল যেটা বুড়িগঙ্গার অপর নাম, এবং নৌকা বাইচ প্রচলন করেন। এরপরে মীর জুমলা 1660 সালে যে বাংলার রাজধানী রাজমহল হতে ঢাকায় স্থানান্তর করেন, যিনি ঢাকা গেটের নির্মাতা, ডাবিদ ওয়েল চত্বর সংলগ্ন নির্মাণ করেন এটি। এরপরে শায়েস্তা খান, তিনি বাংলা স্থাপত্য শিল্পের তিনিও বিকাশ করেন, এবং তার সময়ে 7 গম্বুজ মসজিদ এবং লালবাগ কেল্লা নির্মাণ করেন। এই যে হুসনি দালানও তিনি নির্মাণ করেন। তার সময়ে একটা কথা প্রচলিত আছে বা রেয়াত আছে যে তার সময়ে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। এরপরে মুর্শিদ কুলি খান, তিনি বাংলার প্রথম নবাব
এবং 1717 সালে বাংলার স্থায়ী সুবেদার নিযুক্ত হন তিনি আলিবর্দী খান, বাংলার প্রথম স্বাধীন নবাব। এটা পরীক্ষায় আসবে বাংলার প্রথম স্বাধীন নবাবকে, যে দেখেন আলিবর্দী খান এবং মারাঠাদের হাত থেকে বাংলার জনগণকে তিনি রক্ষা করতে পেরেছিলেন। এরপর ইতিহাসের সব থেকে বড় বীর, যাকে আমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করি, সিরাজউদ্দৌলা, যিনি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। তার হাতেই মূলত বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। 1756 সালে ইংরেজদের কাশিম বাজারের মূলত দুর্গতা দখল করে নেন। 1756 সালে কলকাতা জয় করে নাম করেন আলীনগর। খেয়াল করে দেখেন, 1757 সালে ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি করেন। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের নিকট পরাজিত হলে বাংলায় মধ্যযুগের শাসনের মূলত অবসান হয়। আমরা আজকে যে টপিকগুলো পড়েছি, চেষ্টা করেছি আমরা গুছিয়ে শর্টকাট এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে এগুলা বুঝিয়ে দেয়া। এটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল। আমরা পিডিএফ শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের লেকচার বুক 1, যেটা ছিল বাংলাদেশ লেকচার 1। এখানে টপিক ছিল মূলত আমাদের 5টা। আমরা আজকে ভালোভাবে খুব মূলত 4টা টপিক, যার আদ্য পন্ত, যেগুলো পরীক্ষার জন্য দরকারি, এগুলো শেষ করেছি। আমরা নেক্সট ক্লাসে যখন লাইভ ক্লাসে আসবো, তখন আমরা 5 নম্বর টপিক থেকে দ্বিতীয় ক্লাস শুরু করব। তোমরা যাদের প্রশ্ন আছে, ফেইথ একাডেমিক কেয়ারের যে পেজ আছে, সে পেজে গিয়ে তোমরা প্রশ্ন দিতে পারো। আমি ক্লাস শেষে প্রত্যেকটা গঠনমূলক প্রশ্ন, টপিক্যাল প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি দেয়া থাকে, আমি গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ যারা ছিলে তাদেরকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে ছিলে। ফেইথের সাথে থাকো। আমরা পরবর্তীতে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিকে আবার নতুনভাবে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আমাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।